মিথ্যা ওয়াটসন, এ বিগ লাই। একেবারে শুরুতেই এই মিথ্যার সঙ্গে আমাদের সাক্ষাৎকার। বার্কারের মুখে পুরো গল্পটাই মিথ্যে। মিসেস ডগলাসও বার্কারের গল্পকে সমর্থন করেছেন, সুতরাং তিনিও এই ষড়যন্ত্রে লিপ্ত। তার মানে দুজনেই মিথ্যেবাদী। এবং আমাদের সমস্যাটাও খুব পরিষ্কার, কেন তারা মিথ্যা বলছে, আর কি সেই সত্য যাকে তারা প্রাণপণ চাপা দিতে চেষ্টা করছে। এসো ওয়াটসন, তুমি আর আমি চেষ্টা করে দেখি মিথ্যাকে পার হয়ে সত্যকে আবিষ্কার করতে পারি কিনা। আমরা কেমন করে জানলাম যে তারা মিথ্যা বলছে? ভেবে দেখো, গল্পে খুনের 1 মিনিটেরও কম সময়ের মধ্যে খুনি মৃত ব্যক্তির আঙুল থেকে আংটি খুলে অন্য একটি আংটি আবার পরিয়ে দিয়েছে। মৃতের পাশে ওই অদ্ভুত কার্ডটি ফেলে গেছে। তুমি হয়তো তর্ক তুলতে পারো যে লোকটিকে খুন করার আগে আংটি খোলা হয়েছিল, কিন্তু মোমবাতিটা এত অল্প সময়ের জন্য জ্বালানো ছিল যাতে মনে হয়। ভালো হবে না কিন্তু। এই তো, পারলে কেড়ে নাও। কারাকারিতে তুমি আমার সঙ্গে পারবে? চেষ্টা করে দেখতে পারেন ম্যাডাম। আচ্ছা তুমি কি বলো তো, এক্ষুনি অতগুলো খেয়ে উঠলে? তাতে কি হয়েছে? ডাক্তারদের অসুখ করে না। হ্যাঁ, ডাক্তার না ছাই। এই দাঁড়াও, দেখাচ্ছি মজা। নিতে পারলে বুঝবো। এবার কাড়াকাড়িতে আমার সঙ্গে পারবে? প্লিজ দাও, প্লিজ। দেবে না তো? ঠিক আছে। ইলা, এই ইলা। আচ্ছা বাবা, এই নাও। এই কি হচ্ছে? না, এখানে না। কেন? এখানে কি আছে? না থাকো, তোমার খালি এক চিন্তা। একটা ছবি তুলো না। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও। আমি খাচ্ছি, তার একটা ছবি তোলো। খুব চালাক। অর্ধেকটা আমার জন্য রাখবে? রেডি? হ্যাঁ, রেডি। খাও। চোখ বন্ধ করে ফেললে যে। দাঁড়াও, আরেকটা নিচ্ছি। আমি খেয়ে যাচ্ছি, তুমি তুলতে থাকো। ওকে। এই নাও, তোমার একটা ফটো তুলি। এক্সকিউজ মি, কিছু যদি মনে না করেন, আমাদের দুজনের একটা ছবি তুলে দেবেন? আর এতে মনে করার কি আছে, চলো। সত্যি তুমি না? আপনাকে বিরক্ত করলো তো? আমি মোটেই বিরক্ত হইনি। আমি কিন্তু ক্যামেরার কিচ্ছু জানি না, কি করতে হবে একটু বলে দিন। আমিও কিছু জানি না। এখান দিয়ে দেখবেন আর এটাকে টিপবেন, সবই অটোমেটিক। ঠিক আছে। রেডি? রেডি। আর একটা প্লিজ। রেডি? থ্যাংক ইউ। আপনার সঙ্গে তো আলাপই হলো না। আমার নাম ইলা, ইনি আমার হাজব্যান্ড। বিভাস রায়। ইন্দিরা, ইন্দিরা চৌধুরী। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনি ওকে চেনেন? উনি নিশ্চয়ই অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। হতে পারে। আপনি তো ডাক্তার। কি করে বুঝলেন? এমনিতে কি আর বোঝা যায়? এতক্ষণ আপনাদের কথাবার্তা শুনেই বুঝলাম। ও তাই বলুন। কিছু মনে করলেন না তো? না না, এতে মনে করার কি আছে। আপনাদের দেখে বেশ ভালো লাগলো, একেবারে আইডিয়াল কম্বিনেশন। হানিমুন ওই আর কি। আপনাকে একা দেখছি, একাই। স্কুলে ছুটি চলছে, তাই এখানে কদিন কাটিয়ে গেলাম। জায়গা তো ভারী সুন্দর, তাই না? হ্যাঁ, খুব নির্জন। আপনারা তো আজ সকালেই এলেন, আপনার পাশের রুমে। 3-4 দিন থাকার ইচ্ছে। আপনাদের খুব ভালোই কাটবে। এমনিতেই এখানে ভিড় কম,
তার উপর একটু বাদেই আমি ফিরে গেলে পুরো বাংলোটাই তো ফাঁকা হয়ে যাবে। সে কি, আমরা তাহলে আপনার নির্জনতা ভঙ্গ করলাম? হ্যাঁ, আপনি পড়ছিলেন, আমরা আপনাকে ডিস্টার্ব করলাম না তো? তেমন কোনো সিরিয়াস রিডিং নয়, তাছাড়া এই কদিন একাই আছি, কথা বলতে ভালোই লাগছে। চা খাবেন তো? হ্যাঁ, এরা এখন চা করবে। চা আমার ফ্লাস্কেই আছে, আমি নিয়ে আসছি। রঘু, ওকে, তিনটে কাপ আনো তো। আছি। তুমি ভদ্রমহিলাকে চেনো? আমি ওনাকে চিনতে যাব কোন দুঃখে? আমার কিন্তু মনে হলো উনি তোমাকে চেনেন। তোমাদের যত সব উদ্ভট মেয়েলি ভাবনা। আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? এতে আমার কোনো কষ্ট নেই, চা রঘুই বানিয়ে দেয়। রঘু আপনার বেশ বাধ্য তো, বেশ কয়েকবার এখানে এসেছি তো, চেনা হয়ে গেছে। বাবা, আপনি একা একা এত ঘুরেছেন? বেশ সাহস তো আপনার। এতে সাহসের কি আছে, অভ্যেসের ব্যাপার, চেষ্টা করলে আপনিও পারবেন। না বাবা, আমি রাত্রে একলা ঘুমোতেই পারি না। আচ্ছা, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না? অ্যাক্সিডেন্ট? উড়ে গিয়েছিলেন কখনো? সে তো আপনিই ভালো জানবেন। ও কি করে বলবে? পুড়ে যাওয়ার ব্যাপারটা একজন ডাক্তার হিসেবে অন্য অনেকের চাইতে উনিই ভালো বুঝবেন। সরি, অহেতুক কৌতূহলের জন্য ক্ষমা করবেন। আপনি লজ্জা পাচ্ছেন কেন? চোখের সামনে এমন একটা ব্যাপার থাকলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাছাড়া এই প্রশ্ন আমার কাছে নতুন নয়। এর উত্তরে আমি সবাইকে একটা গল্প বলি, অবশ্য যদি শোনার আগ্রহ থাকে তবেই। বলুন না, আপনার যদি কোনো আপত্তি না থাকে। না, আপত্তির কিছু নেই, তবে এই গল্পে একজন ডাক্তার আছেন। আশা করি বিভাসবাবুর কোনো আপত্তি নেই। এ কিন্তু শুধুই গল্প, এখানেই শুরু, এখানেই শেষ। একজন সাধারণ মেয়ের গল্প। এই পথে ঘাটে সংসারে প্রতিদিনই যাদের সঙ্গে আমাদের দেখা হয়। লেখাপড়ায় মন্দ ছিল না মেয়েটি, অবশ্য মধ্যবিত্ত ঘরে মেয়েদের লেখাপড়া অনেকটাই বিয়ের প্রয়োজনে। প্রয়োজন মিটলো আর লেখাপড়া শেষ। আমি যে মেয়েটির কথা বলছি তার নাম ধরুন লক্ষ্মী, তোর হলো? ই মা, দিলে তো টিপটা নষ্ট করে। হোক গিয়ে নষ্ট। শোন, পরীক্ষা শেষ হলে সোজা বাড়ি চলে আসবি। আজকে কিন্তু ওরা তোকে দেখতে আসছে। উফ মা, পরীক্ষা শেষ হতে না হতে তোমরা এমন করো না। চুপ কর, এমন সম্বন্ধ কি রোজ রোজ আসে? একমাত্র ছেলে সরকারি চাকরি। বিয়ে হয়ে গেল লক্ষ্মীর, বাবা মার পছন্দ করা ছেলে। নাম ধরুন সত্যেন। সাধারণ চেহারা, মাঝারি চাকরি, ছোট সংসার। বাবা রিটায়ার্ড ক্লার্ক, ছেলেরাই সংসার চলছে। তবু সুখী হয়েছিল লক্ষ্মী। প্রায় দুপুরে সত্যেন অফিস পালিয়ে বাড়িতে চলে আসতো। কখনো সিনেমা, কখনো বিকেলে গঙ্গার ধার। বেশ কাটছিল লক্ষ্মীর, কিন্তু কাটলো না। সত্যেন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো, কারণটা বোঝা যেত না। যখন গেল তখন অনেক দেরি হয়ে গেছে। ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সার। এসব গল্পে বিয়োগান্ত পরিণতিও ঘটে মাঝে মাঝে, কি আর করা যাবে। চিকিৎসা চলতে লাগলো। জমানো টাকা প্রায় সবই গেল, এমনকি লক্ষ্মীর গয়নাও। সবাই বুঝতে পারছিল কোনো লাভ নেই, শুধু আরো বেশি করে ভরসা পাচ্ছিল সত্যেন। এ রোগের ধর্মই নাকি এই। এভাবে আমাকে আলাদা করে রাখবার আর দরকার নেই। আমি সকলের সঙ্গে মিশবো, সকলের সঙ্গে খাবো। লক্ষ্মী বা এমন করে দূরে থাকবে কেন? আমার সঙ্গেও স্বচ্ছন্দেই থাকতে পারে। এই গল্পের নায়ক সত্যেনের ডাক্তার বন্ধু। ধরা যাক তার নাম বিভাস। বিভাস? হ্যাঁ, সামনে যাকে পাওয়া যায় তাকে মডেল করে গল্প বলতে সুবিধা হয় না?
বিভাসবাবুর কোনো অবজেকশন নেই তো? না না, এতে অবজেকশনের কি আছে? বিভাস রোজই আসে সত্যেনকে দেখতে। ওষুধ আগের মতোই চলবে। শোনো, এ সময় উত্তেজনা এড়িয়ে চলতে হবে তোমাকে। অকারণ আবদার করে যেচে বিপদ ডেকে আনছো তুমি। কোনোভাবে উত্তেজিত না হয় সেটা আপনারাও দেখবেন। দেখুন না, ফলটা দিতেই হঠাৎ কেমন খেপে উঠলো। খেপে উঠলাম না, খেপিয়ে দিলে। হাজারবার বলছি, এরকম একলা একটা ঘরে একা একা থাকা, খাওয়া, ঘুমানো আর আমার সহ্য হচ্ছে না। কেউ ইচ্ছে করে তোমাকে আলাদা করে রেখেছে? যেন আপনি ওর খাবারটা নিয়ে আসুন তো। আপনার ফিটা। না না, টাকা আর কেন, এ তো আমার কর্তব্য। তরুণ ডাক্তারদের কর্তব্যবোধ সাধারণত একটু বেশি। তরুণ বলেই হয়তো। যাই হোক, একদিন দুপুরবেলা আপনাকে ভারী সুন্দর লাগছে দেখতে, যেন একখানা আঁকা ছবির মতো। মাফ করবেন মিস চৌধুরী, এটা ঠিক পুড়ে যাওয়ার গল্প বলে মনে হচ্ছে না। প্রথমেই কি করে পুরলো জেনে গেলে বাকিটা শোনার ইচ্ছে কি আর থাকবে? আপনার আপত্তি হলে এই পর্যন্তই থাক। একটু ঠিকানা দিদিমণি। হ্যাঁ যাও, আর শোনো, ঘর থেকে জিনিসপত্রগুলো রিকশায় তুলে দিয়ে আমায় ডেকো। তারপর তারপর বিভাসবাবুর যে আর ভালো লাগছে না শুনতে। আমার বেশ লাগছে। সত্যিই শুনতে চান তাহলে? হ্যাঁ, বলুন আপনি। কি যেন বলছিলাম? আপনাকে ভারী সুন্দর লাগছে দেখতে, যেন একখানা আঁকা ছবির মতো। আপনাকে ভারী সুন্দর লাগছে দেখতে, যেন একখানা আঁকা ছবির মতো। আপনার স্বামীর জন্যই ফল। মাকে দেবেন। বৌমা, একটা কথা বলি মা, সতু যেমন বিভাসও তেমনি আমাদের ঘরের ছেলের মতোই। এই দুঃসময়ে আমাদের জন্য কত করছে, ফল এনেছে বলে ওকে ওভাবে না বললেই পারতে মা। তেজ দেখিয়ে চলবার মতো এখন আমাদের সংসারের অবস্থা নয় মা। সতু ওষুধ খেয়েছে? হ্যাঁ, আধ ঘন্টা পরে আরেকটা দিতে হবে। আজ যেন সারা রাত জেগে থেকো না, অসুবিধে হলে আমাকে ডেকে দিয়ে একটু ঘুমিয়ে নিও। হ্যাঁ, কি তুমি বিছানা ছেড়ে উঠে এলে যে? কি করছো? ছাড়ো। কি করছো তুমি পাগলের মতো? সর্বনাশ হয়ে যাবে। পায়ে পড়ি তোমার, আজকের দিনটা ছেড়ে দাও। তুমি আগে ভালো হয়ে ওঠো। কি করছো? দুদিন পরে যা হওয়ার ছিল সে রাত্রেই তা ঘটে গেল। হার্ট ফেল করে মারা গেল সত্যেন। সংসারের অবস্থা তখন প্রায় না চলারই মতো। লক্ষ্মীর পড়াশোনাটা এবার কাজে লাগলো। স্কুলে পড়ানোর একটা সামান্য চাকরি পেল সে। সবই মানিয়ে যাচ্ছিল, কিন্তু তা তো হবার নয়। কর্তব্যপরায়ণ বিভাস সত্যেনের মৃত্যুর পরও এ বাড়িতে তার কর্তব্যকে ভুলতে পারল না। হয়তো এতদিনে এই পরিবারটির ওপর তার খানিকটা মায়া পড়ে গেছে। বৌমা, আমরা একটু বেরোচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও। আচ্ছা।
বেরোচ্ছেন সব? হ্যাঁ, একটু বেরোচ্ছি বাবা। এটা এসব আবার আনলে কেন বাবা? আমাকে পর করে দেখছেন কেন মাসিমা? না বাবা, তোমাকে কি আমরা পর ভাবতে পারি? আচ্ছা, না হয় পরে একদিন না না, আসবো। লক্ষ্মী আছে, ওর কাছেই দিও, চা খেয়ে যাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চা খেয়ে নিয়ে যাও। লক্ষ্মী, আপনি আপনি এই সময় আমার ঘরে? কেন আসতে নেই? সত্যি যত দিন যাচ্ছে ততই রূপ খুলছে তোমার। আপনি ভেবে যখন তখন আমার ঘরে আসবেন না। পাড়ার লোকে দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? কি ভাববে বলো না লক্ষ্মীটি। সত্যনের জায়গা এ বাড়িতে পেয়েছি আমি, তাহলে তার লক্ষ্মীকেই বা পাবো না কেন? বিভা সেই যে গেল, আর পা দিল না এ বাড়িতে। লক্ষ্মীও কাউকে কিছু বলল না, আর বললেও কে বিশ্বাস করবে তার কথা? কিন্তু বিভাসেরও দিন এলো যথাসময়ে। পক্সে আক্রান্ত হলো লক্ষ্মী। যেমন জ্বর তেমনি অসহ্য যন্ত্রণা। নিরুপায় হয়ে লক্ষ্মীর শ্বশুর বিভাসকে ডেকে নিয়ে এলেন। এসো বাবা এসো। যত বলি কথা শুনে পক্স হয়েছে, তোমাকে আবার দেখাতে দোষটা কি? আমি এখন ভালো হয়ে গেছি, কোনো ওষুধ খাবো না। যা কষ্ট পেয়েছে কদিন। এ তো দেখছি প্রায় সেরেই এসেছে, তাহলে ওষুধের আর দরকার নেই। তার চেয়ে মলমটা রেখে যাচ্ছি, তুলোয় করে ভালোভাবে মুখে মাখিয়ে দেবেন। বসন্তের দাগগুলো তাড়াতাড়ি উঠে যাবে। মুখটাকে বিশ্রী করে রেখে তো লাভ নেই। উনি রেস্ট নিন, চলুন। মলমে হয়তো একটা অ্যাসিড ছিল। চিরকালের মতো কদাকার হয়ে গেল লক্ষ্মী। সব একসাথে তুলে দিয়েছি দিদিমণি। হ্যাঁ যাচ্ছি, চলো। খুব আনন্দ পেলাম আপনাদের সঙ্গে আলাপ করে। তারপর কি হলো? কি আর হবে, ঘরের বউকে নিয়ে বাইরে কেলেঙ্কারি হোক, শ্বশুর শাশুড়িকে এটা চাইতেন? চলি বিভাসবাবু, আশা করি আবার দেখা হবে। আবার আসবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, লক্ষ্মী জানতে পেরেছে যে বিভাসের সম্প্রতি বিয়ে হয়েছে একটি মিষ্টি মেয়ের সঙ্গে, এই আপনার মতো অনেকটা। চলি, চলো। ভারী স্ট্রেঞ্জ তো ভদ্রমহিলা, বানিয়ে বানিয়ে এরকম একটা গল্প বলে গেল। এই ইলা, শোনো শোনো ইলা।